বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ডেস্টিনি ফেসবুক কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ পর্ব, অর্থাৎ ৮৩তম লাইভ পর্বে যারা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তী সময় যারা যুক্ত হবেন এবং আমাদের এই লাইভটি দেখবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে পবিত্র মাহে রমজান মাস, আজকে রমজানের যে মূলত ৮টি রমজান পার হচ্ছে, তো এই ৮টি অষ্টম রমজানে যারা আমাদের সাথে অল্প সময়ের জন্য যুক্ত হয়েছেন, আমরা অল্প সময়ে আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করব। আমি জানি রমজান মাসে এখন সকলেই তারাবি নামাজ নিয়ে ব্যস্ত আছেন এবং আমরা সকলেই নামাজে চলে যাব, কিন্তু যেহেতু সময় স্বল্পতা, সেই স্বল্পতার কারণে আমরা অনেক সময় আপনাদের সাথে যুক্ত হতে পারছি না। অনেকগুলো আপডেট আছে, সেগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তো আজকে আমরা অল্প সময়ের জন্য আসলাম, এই জন্য যে অনেক দিন যাবৎ আপনাদের সাথে কথা হয়নি। ইতিমধ্যে আমাদের সাথে ইমরান মোল্লা অনেক দিন ধরে আপনার কথাগুলো শুনতে পারে না, আজকে আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। ধন্যবাদ ইমরান মোল্লা আপনাকে দেশের বাহির থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা জানি দেশের বাহিরে যারা যারা আছেন অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করেন, সারাদিন এবং রাতেও পরিশ্রম করেন, এর ফাঁকেও আমাদের সাথে লাইভে যুক্ত থাকেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি, আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশেও যারা যারা সারাদিন রোজা রেখে অনেক কষ্ট করে এখন তারাবি নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারপরে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক এবং যারা আমাকে দেখছেন, আপনাদের সকলকে কিছু বিষয়ে কথা বলতে চাই। আপনাদের সকলের অনেকের মনে, বা যারা ডেস্টিনির যারা ডিস্ট্রিবিউটর তারা যারা আছেন এবং এর বাহিরে যারা আছেন, ফেরত তানজিয়া আজমির লিখছেন, পাওনাদাররা কি অর্থ ফেরত পাবে না? অবশ্যই পাবেন। আমি এই জায়গায় কিছু প্রশ্ন উত্তর দিয়ে আমাদের সংক্ষিপ্তভাবে আলোচনা শেষ করতে চাই। অনেকের মনের মধ্যে প্রশ্ন যে জনাব রফিকুল আমিন 2025 সালের 15ই জানুয়ারি বের হয়েছেন, তাহলে এখনো তিনি কেন মূলত বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দিতে পারছেন না? এই প্রশ্নটা অনেকের মধ্যে কাজ করছে। কিন্তু এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা ইতিমধ্যে জানেন যে কেন মূলত টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। এটা অত্যন্ত সকলেই হয়তো অনেকেই অবগত আছেন, অনেকেই নেই। তারপর আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আমাদের জানা দরকার কেন আমরা বিনিয়োগের টাকা ফেরত পাচ্ছি না। একদম মোটা দাগে যদি বলি, সহজ বাংলা কথায় বলি, আপনারা সকলে জানেন ডেস্টিনির যে অ্যাকাউন্টগুলো আছে, নাম্বার 1 যতগুলো অ্যাকাউন্ট আছে, অর্থাৎ ডেস্টিনি 2000 লিমিটেড, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেড, এই 3টা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি কার্যক্রম সবচেয়ে বেশি হয়েছে। এর পাশাপাশি ধরেন অন্যান্য যেগুলো আছে, সকল প্রতিষ্ঠান মিলিয়ে যে 650-র উপরে অ্যাকাউন্ট, এই প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু এই যে ফ্যাসিস্ট সরকারের যিনি অর্থমন্ত্রী আব্দুল মুহিত, উনি 1 মাসের জন্য বন্ধের কথা বলে, তদন্তের স্বার্থে 1 মাসের বন্ধের কথা বলে বন্ধ করেছিলেন। এখন চলে প্রায় 13 বছর, অর্থাৎ 12 বছর মামলা নিষ্পত্তি হয়েছে। মামলা নিষ্পত্তি হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার কথা, বাট আজ অবধি পর্যন্ত এখনও ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয় নেই। 1 নাম্বার, এখন ব্যাংক অ্যাকাউন্ট যারা আইনের, যারা নাকি মূলত আইন যারা বোঝেন বা আইনের সম্পর্কে যাদের ধারণা আছে, সকলেই জানেন যে এই প্রতিষ্ঠানের টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে এবং ব্যাংকের মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হবে। এটা হলো নাম্বার 1 বাধা। 2 নাম্বার হচ্ছে ডেস্টিনি গ্রুপ যে সম্পদ ক্রয় করেছে বিনিয়োগকারী টাকা দিয়ে, এই সম্পদগুলো আজ অবধি এখনও এই ম্যানেজমেন্টের কাছে বুঝিয়ে দেওয়া হয় নাই, অর্থাৎ মাল্টিপারপাসে যারা ব্যবস্থাপনা কমিটিতে আছে তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয় নাই এবং ডেস্টিনি টি প্ল্যান্টেশনে যারা আছে তাদের হাতে বুঝিয়ে দেওয়া হয় নাই। অর্থাৎ এই সম্পদগুলো এখনও পুলিশের কাস্টডিতে আছে। তাহলে এই সম্পদ যেগুলো আছে, সম্পদ বিক্রি করা ছাড়া তো টাকা পয়সা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 2 নম্বর বাধা হচ্ছে সম্পদগুলো ফিরিয়ে দেওয়া হয় নাই, যার জন্য এখনও বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। 3 নাম্বার, এই 3 নাম্বারটা 1 নাম্বারে আসবে, সেটা হচ্ছে আদালত থেকে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। টি প্ল্যান্টেশনে যে রায় দেওয়া হয়েছে সেখানে বলা হয়নি। মাল্টিপারপাসে যেই বিষয়টা বলা হয়েছে
সেটাও কার্যকর হয়নি কোনো কিছুই। তার মানে এই তিনটা বিষয়ের জন্য বিনিয়োগকারী টাকা ফেরত পাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সম্পর্কে আপনাদের সকলে জানা উচিত, এখন পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেড অর্থাৎ 2020 সাল থেকে আজ অবধি পর্যন্ত বিনিয়োগকারীদের টাকা, মামলা নিষ্পত্তি, কোম্পানি ব্যবসা চালু করা, সকল সমস্যা সমাধান হয়ে যেত। শুধুমাত্র ডেস্টিনি 2000 লিমিটেডের মধ্যে কতিপয় দুষ্কৃতিকারী, এই স্বার্থান্বেষী মহল যারা এই প্রতিষ্ঠানের মধ্যে ডিভাইডেশন করেছে এবং এমডি এবং চেয়ারম্যানকে বাদ দিয়ে বোর্ড গঠন করেছে, আজকে ডেস্টিনির মধ্যে এই বিভক্ত সৃষ্টি করেছে। সেটার সংখ্যা আপনারা সকলেই জানেন, কারাই কাজগুলা করেছে। তার একটা বাস্তব প্রমাণ বলি আজকে। জনাব রফিকুল আমিন কি উদ্দেশ্যে বাংলাদেশে রাজনৈতিক দল করেছে আপনারা সকলেই জানেন। রাজনৈতিক দল করে উনি কি করতে যাচ্ছে সেটা ডিস্ট্রিবিউটরদের কাছে এইটার পুরা কনসেপ্ট ক্লিয়ার করেছে। এই করার পর হাতে গোনা কিছু দুষ্কৃতিকারী, যে বললাম না, যাদের চেহারা দেখলে বুঝবেন তাদের অবস্থাটা কি, এবং তাদের মুখের ভাষা যদি দেখেন, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যারা আইসা কথা বলে, এদের কারণে আজকে বিনিয়োগকারীরা টাকা ফেরত পাচ্ছে না। এরাই বাংলাদেশের সবার মধ্যে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে, ডেস্টিনি দুই ভাগে বিভক্ত। এরাই প্রতিটা পদে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে, সমস্ত জায়গার মধ্যে করেছে যে এই ডেস্টিনি দুই ভাগ, ডেস্টিনি গ্রুপের এই অবস্থা, ডেস্টিনি ধ্বংস করতেছে রফিকুল আমিন, এই জাতীয় কথা বলে আসছে। এই কাজটা করার কারণে কিন্তু আজকে ধরেন এই যে বোর্ড গঠন করে যে ডিভাইডেশন তৈরি করা হয়েছে, এই ফলশ্রুতিতে আজকে যদি এই কাজগুলো না করা হইতো, প্রথম দিক দিয়ে এই ভাগাভাগি না করা হইতো, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে যখন নাকি অভিযোগগুলো না দেওয়া হইতো, আজকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বিনিয়োগকারীদের টাকা পয়সা বাধা দেওয়ার জন্য সমস্যা হইতো না। এই নিজেদের লোক এই কাজগুলো করেছে। তার বাস্তব একটা প্রমাণ হচ্ছে, দেখেন, জনাব রফিকুল আমিন একটা রাজনৈতিক দল করেছেন। রফিকুল আমিন স্যারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলটি, সেটি হচ্ছে শুধুমাত্র উনি করেছেন ওনার সাথে যারা রাজনীতি করতে চান তাদেরকে নিয়ে। ফলশ্রুতিতে এখানে কাউকে বাধ্য করা হয়নি রাজনৈতিক দল করার জন্য। ডেস্টিনি কাউকে এখান থেকে নেওয়ার জন্য কখনো বলা হয়নি। বলছে এটা স্বাধীনতা, যার ভালো লাগবে তারা আসবে, যার ভালো লাগবে না তারা আসবে না। একটা দেশের নাগরিক কি কোনো রাজনীতি দল করতে পারবে, রাজনীতি করতে পারবে না? এই ডেস্টিনির কিছু কালপ্রিট এতদিন যে পর্দার আড়ালে ছিল। বাংলাদেশ এমন একটা দেশে আমরা বসবাস করছি যে নির্বাচন কমিশনার, অতর্ব নির্বাচন কমিশনার দেখেন, যেখানে 3টা দলকে নিবন্ধন দেওয়ার জন্য কথা বলেছে, এবং 3টা দলকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে মিডিয়ার সামনে বলেছে বাংলাদেশ আমজনগণ পার্টি, এনসিপি, এবং বাংলাদেশ আমজনগণ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে সবচেয়ে নিখুঁতভাবে সারা বাংলাদেশে তারা প্রতিবেদন প্রকাশ করেছে, সমস্ত রিপোর্ট দিয়েছে, সমস্ত অফিসের কার্যক্রম দিয়েছে, যে প্রতিবেদন যেটা চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ যে ক্রাইটেরিয়া ছিল সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। এবং নির্বাচন কমিশনার যিনি ছিলেন আপনার সচিব আক্তার সাহেব, আপনারা দেখেছেন মিডিয়ার সামনে উনি সরাসরি বলেছেন, এবং বলার মধ্যে সীমাবদ্ধ না, প্রজ্ঞাপন জারি করেছেন 3টা দলের ব্যাপারে। এই 2টা দলকেই নিবন্ধন দিয়ে দেওয়া হয়েছে, আমজনগণ পার্টিকে রাখা হয়েছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এর পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসে আজ অবধি পর্যন্ত এখনো কোনো রাজনৈতিক দলের তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি, বাট আমজনগণ পার্টির জন্য পাঠানো হয়েছে। এখানেই শেষ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কালপ্রিট দেখেন, ডেস্টিনিতে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর ক্রেতা পরিবেশক, কত? 45 লক্ষ। এই 45 লক্ষর মধ্যে যদি ডেস্টিনির বিরুদ্ধে যদি থাকতো, তাহলে এখান থেকে নির্বাচন কমিশনে জমা পড়তো যদি 1% হয়তো, কতগুলো জমা পড়ে চিন্তা করে দেখেন, কমসে কম 45,000। বাট 5টা কালপ্রিট যারা বিনিয়োগকারীদের, এই 5টার পিছনে আর 2-1 জন আছে,
কয়েকজন আছে, তারা এই কাজগুলা করেছে এই নিবন্ধন যাতে না পাইতে পারে, সেই জন্য তারা সরাসরি কাজ করেছে। তবে এদের হিসাব নিকাশ তো শেষ না, হবে তো। যে ইমামের পিছনে দৌড়াচ্ছে ব্যবসা চালু করব বলে, সেই ইমাম আমার বাজার বন্ধ করে দিয়ে চলে আসছে। ডেস্টিনি ডিস্ট্রিবিউটর শেয়ার হোল্ডার ডাইরেক্টরের নিয়ে আমার বাজার করেছিল, আর কোনোদিন ডেস্টিনিতে আসবে না। আর আজকে আগে বলেছে যে সরকার, আওয়ামী লীগ সরকার কারণে আমার বাজার চালু করতে পারে নাই, বন্ধ করে এসে পড়ছে। এখন বিএনপি সরকার চালু করুক, ওনার ক্ষমতা ওনার হ্যাডম কতটুকু এটা বুঝতে বাকি নেই। তাহলে এই যাদের কথায় আজকে এই কাজগুলা করা হচ্ছে, চিন্তা করে দেখেন, এই রাজনৈতিক দলের নিবন্ধনের বাধা দেওয়ার জন্য আজকে নির্বাচন কমিশনে 3টা কালপ্রিট গিয়েছে। একটা হচ্ছে এই যে হিরোইনসি আছে একজন বুরহান, দৈনিক ডেস্টিনি টাকা মেরে এখান থেকে দুর্নীতি করার কারণে দৈনিক ডেস্টিনি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, যে মুখে দিয়ে সারাক্ষণ গালিগালাজ করে। এগিয়েছে আজকে নির্বাচন কমিশনে হিরো, যে মুখে দিয়া মানে গালি ছাড়া কোনো কথা আসে না। আর তথাকথিত পিএইচডি পুরা আমিনুল হক, 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশ সারা বাংলাদেশে, আপনারা চিনে রাখবেন এদেরকে। রফিকুল আমিন ছাড়া যদি বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া যায়, তাহলে আজ অবধি এই যে 173/22 এই বোর্ড গঠন করেছে 2022 সালে, এই বোর্ডের পক্ষ থেকে কি টাকা ফেরত দেওয়ার কোন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজ অবধি? প্রশ্ন আপনাদের কাছে। ডিসেম্বর মাসের 31শে ডিসেম্বরের মধ্যে অডিট এবং এজিএম এর কাজ কমপ্লিট করার কথা 173/22 বোর্ডের পক্ষ থেকে। আমরা শুনেছি অডিট করা হচ্ছে, জনাব রফিকুল আমিনকে পাঠানো হবে, এই অনেক হিসাব বের হয়ে যাবে। আজকে অডিটের রিপোর্ট কোথায়? আজকে তদন্ত রিপোর্ট কোথায়? আজকে এজিএম কোথায়? হয়েছে কিছু? কিছুই হয়নি। যেই লাউ সেই কদু। আজকে পদ 2টা দূরে নিয়ে বসে আছে যে সিইও সিওও এরকম। তাহলে এই যে দায়িত্ব নিয়ে ব্যবসা যে চালু করেছেন এমএলএম লাইসেন্সের বাইরে গিয়া, আজকে বিনিয়োগকারীদের সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন ধরনের ফেসবুকে গরম গরম পোস্ট, তাহলে আজকে বিনিয়োগকারীদের টাকা পয়সা কোথায়? সমাধান কি হয়েছে? যদি সমাধান হইতেই পারতো, তাহলে আমার বাজারে যাদেরকে ডাইরেক্টর বানানো হয়েছে তাদের টাকাকে পরিশোধ করা হয়েছে? আজ অবধি হয়নি। হবে? জীবনও হবে না। যাদেরকে আমার বাজারে টাকা বিনিয়োগ করানো হয়েছে, যাদেরকে ডাইরেক্টর শেয়ার হোল্ডার বানানো হয়েছে, এই টাকা পেয়েছে তারা? পায়নি। সুতরাং এই এখন যে ডেস্টিনি বিনিয়োগকারী কথা পরিবেশে মানে যারা যারা ডেস্টিনির সাথে যারা জড়িত আছে, টি প্ল্যান্টেশন মাল্টিপারপাসে, তারা কি আদৌ বিনিয়োগের টাকা ফেরত পাবে তাদের মাধ্যমে, ভোটের মাধ্যমে? কোনো সময় তারা দিতে পারবে না। এই টাকা ফেরত দেওয়ার জন্য জনাব রফিকুল আমিনকে লাগবে। ওনাকে ছাড়া টাকা ফেরত দেওয়া সম্ভব হবে না, পারবে না। এটা 2 কলম লিখে বললাম। উনি জেলখানা থাকা অবস্থায় উনি ওনার কার্যক্রম পরিচালনা করে আসছেন। সমস্ত সম্পদ থেকে বললাম, একাধিকবার আমরা এই বিষয়গুলো কথা বলেছি। আজকে চিন্তা করে দেখেন, এই বিনিয়োগের টাকা যখন উনি ফেরত দিতে যায়, তখনই পদে পদে বাধা সৃষ্টি করা হচ্ছে। মাল্টিপারপাস চালু করেছেন উনি, একটু চিন্তা করে দেখেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে? হয়নি। তারপর এই 12টি বছর পর্যন্ত উনি যে সম্পদগুলা ধরে রেখেছেন, উনি যে মামলাগুলা নিষ্পত্তি করার জন্য কাজ করেছেন, নিয়মিত মামলাটা নিষ্পত্তি করার জন্য, এই যে বড় বড় লেকচার যে দেয়, এই যে 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে টি প্ল্যান্টেশন মাল্টিপারপাসের মামলা যে চলছে নিয়মিতভাবে, বলেন তো দেখি, এই সিইও বলেন আর যে তথাকথিত পিএইচডি পুরাম বলেন, ওরা কয় টাকা সাপোর্ট দিয়েছে এই মামলা নিষ্পত্তির জন্য? এই সম্পদগুলো সারা বাংলাদেশে রক্ষা করার জন্য কত জায়গার মধ্যে সাপোর্ট দিয়েছে? এই বোর্ডের পক্ষ থেকে সারা বাংলাদেশে একটা সম্পদ দেখাশোনার জন্য গিয়েছে কিনা? একটা সাইনবোর্ড লাগিয়েছে কিনা? একটা স্টাফের বেতন দিয়েছে কিনা? কিছুই না। ঢাকায় শুধু আলিস সেন্টারে বসে বসে এই গল্পবাজি, এই করবে সেই করবে, এন করেনগা তেন করেনগা। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য একটা পদক্ষেপ দেখান, একটা মাত্র পদক্ষেপ, যেটার মাধ্যমে বিনিয়োগকারীদের টাকা পয়সা ফেরত দেওয়া যাবে। উল্টা জনাব রফিকুল আমিনকে নিয়ে যত ধরনের বাজেভাবে নেস্টিভাবে
সমস্ত কিছু কাজ করে কথা বলা হচ্ছে। আমরা যারা কাজ করি, আমরা যারা কথা বলি, যারা আমাদেরকে বলা হচ্ছে দালাল। আরে ভাই, এই দালালগুলোই টাকা দিয়ে এই মামলা নিষ্পত্তি করেছে রফিকুল আমিনকে বিশ্বাস করে। এই মাল্টিপারপাস অ্যাকাউন্ট খোলা হয় নাই, সম্পদগুলো অবমুক্ত করা হয় নাই। এরপর এই মাল্টিপারপাসের কার্যক্রম দেখেন কত আগায় নিয়ে আসছে জনাব রফিকুল আমিন। অডিটের কাজ চলতেছে, হালনাগাদের কাজ চলতেছে, সম্পদ ভ্যালুয়েশনের কাজ চলতেছে, অ্যাসেট এবং অধিদপ্তর থেকে মানে তদন্ত কমিটি দিয়েছে, তারা কাজ করতেছে, ইআরপি কাজ চলা হচ্ছে এবং বিনিয়োগকারীদেরকে টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যাপারে কিভাবে মানে কি কি উদ্যোগ নেওয়া যায় সেই উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে। মামলা নিষ্পত্তির জন্য আইনিভাবে কাজ করা হচ্ছে। আর যারা অনেক বেশি মানে ডিস্ট্রিবিউটরের কথা বলা হয়, ব্যবসা চালুর কথা বলা হয়, কি মনে আছে আপনাদের একটা বক্তব্য, আয় থেকে দায় পরিশোধ করা হবে। ভাই এই যে কি বলে এটাকে, চকলেট বিক্রি শুরু করছে 5 পয়েন্ট 1 পয়েন্ট 2 পয়েন্ট করে, এই টাকা দিয়ে তো আজ অবধি পর্যন্ত একজনে যে 10,000 টাকা বিল উঠাইছে এমন রেকর্ডও নাই। এই 10 পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করে মানুষ কি করবে বলেন দেখি। একদম মুদ্রা কথা, হাইয়েস্ট ধরেন যে অল্প কিছুদিন দৌড়াদৌড়ি করিয়া কাজ করিয়া এই কাজ শেষ, যেটা আমার বাজারে হয়েছিল। আপনাদের মনে আছে আমার বাজারের ব্যাপারে? আমার বাজারের এই প্রোডাক্ট বিক্রি করার জন্য সময় টিভিতে অ্যাড পর্যন্ত গেছিল, ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়া ছিল না আমার বাজারে। আজকে এই ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়া তো দূরের কথা, অলরেডি প্রতিষ্ঠানই বন্ধ। বাট এই যে ডেস্টিনি 2000 লিমিটেড যে কাজ শুরু করেছে, এই ব্যবসা তো চালাইতেছে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্স ছাড়াই, এজিএম ছাড়াই, মনে করেন ব্যবসা স্টেটমেন্ট আউট, এই অনেক কিছু চুক্তি টুক্তি অনেক কিছু হয়ে যাচ্ছে, করে ফেলতেছে। একটু অপেক্ষা করেন, দেখেন কি অবস্থা। ডেস্টিনির ব্যবসা চালু করার জন্য ফার্স্ট টাইম যে জিনিসটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া দরকার এবং দিতে হবে সেটা হচ্ছে আগে লাইসেন্স। দ্বিতীয়ত ব্যবসা চালু করতে হলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তৃতীয়ত হচ্ছে আগের যে বিনিয়োগকারী ডিস্ট্রিবিউটরদের যে মানে কমিশন আছে, সেই কমিশন অবশ্যই দিতে হবে আগে, যার দায় দেনা আছে কোম্পানির। বিনিয়োগকারীদের বিনিয়োগে যে টাকা পয়সা আসছে সেগুলো আগে ফেরত দিতে হবে। এরপরে হচ্ছে কি আপনার ব্যবসা চালুর বিষয়। সারা বাংলাদেশে যে ডিস্ট্রিবিউটর যে টাকা পয়সা যারা পায় তাদের টাকার সমস্যা সমাধান করা লাগবে না? অবশ্যই করতে হবে আগে। তাহলে এই জিনিসগুলো আজকে চিন্তা করে দেখেন, নির্বাচন কমিশনে এই কালপিটগুলো এমনিতে যাই কিছু করেছে। আরেক বাটপার হিরু টিমের একটা ডিস্ট্রিবিউটর তার সাথে আছে। দেখেন রমজান মাস, আল্লাহ মাফ করুক, আমি মুখটা খারাপ করে ফেলছি। দেখেন তো একটা ডিস্ট্রিবিউটর তার সাথে আছে কিনা। আজকে যদি এতই যদি তাদের জনপ্রিয়তার এত কিছু হইতো, তাহলে নির্বাচন কমিশনে 3 জন বা 5 জন গেছে কেন? ডিস্ট্রিবিউটরকে মানে 20-50 জনকে নিয়ে যেত। তারাও জানে তাদের সাথে যাবে না কেউ, কিন্তু যে কয়জন আছে তাদের অন্য কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, তাদের পিছনে যাওয়ার কোনো রাস্তা নেই। এটুকু বললাম আপনাদেরকে। আমি বিশ্বাস করি যে যারা যারা এখানে আছেন, এখান থেকে অনেক ধরনের যেগুলা করা হচ্ছে এটা সময় স্বল্পতা, যারাই কাজগুলা করেছে এটা তো চিহ্নিত হয়ে গেছে ফেসবুকে, আপনারা দেখেছেন। এই যে মেজবা, এই মেজবা এই মানে এই কত বড় মিথ্যাবাদী, চিন্তা করে দেখেন। ও কিন্তু এই মাল্টিপারপাসের বোর্ডের মধ্যে ছিল, মানে একটা কমিটির মধ্যে ছিল। জেনারেল হারুন স্যার যখন ছিল তখন কিন্তু তারা এই বোর্ডের মধ্যে ছিল। সে নিজেও জানে যে মাল্টিপারপাসের পক্ষ থেকে সমবায় মন্ত্রণালয় সর্বশেষ টোটাল 1400 কোটি টাকা শেয়ার বিক্রি করার পারমিশন দিয়েছে। কত কোটি? 1400 কোটি। 1400 কোটির মধ্যে 1381 কোটি টাকা শেয়ার বিক্রি করা হয়েছে, 1381 কোটি। আর যারা টাওয়ার প্যাকেজ নিয়েছে, ইন্ডাস্ট্রি প্যাকেজ নিয়েছে, অথবা ডিপিএস করেছে, এফডিআর করেছে, এমন যারা করেছে, এরকম বিনিয়োগের সংখ্যা হচ্ছে প্রায় 450 বা 400 কোটি, এরকম প্লাস। তাহলে 1400 আর 400 1800। দুদক মামলাই করেছে 1901 কোটি। আর এই প্রতারক
ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে মাল্টিপারপাসের মাধ্যমে ৩৫০০ কোটি টাকা শেয়ার বিক্রি করা হয়েছে, নেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন, আজকে এর আগে নির্বাচন কমিশনের সামনে গিয়া 4জনকে নিয়ে দাঁড়ায় মানববন্ধন করছে, এবং এখানে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে বাকিরা সবাই ডেস্টিনির নামই বলতে পারে না, দিন বলতে পারে না, সিআইডি বলতে পারে না। আর আজকে ও নির্বাচন কমিশনে গিয়া, সরাসরি নির্বাচন কমিশনে গিয়া এই আমজনগণ পার্টির বিরুদ্ধে গিয়ে সে এখানে এই বুরহান, আমিন এবং মেজবা, সাথে আরো 2টা ডিস্ট্রিবিউটরকে নিয়ে গিয়েছে। এটা সত্য, টুডোর টুমোর তো নিবন্ধন তো হবেই। ডিস্ট্রিবিউটরও কিন্তু এই কালপিট দেখে চিনে রাখছে। আল্লাহ পাক যদি রফিকুল আমিনকে স্যারকে বাঁচায় রাখেন, সুস্থ রাখেন, বিনিগের টাকা তো ফেরত দেওয়া হবে, বিনিগের টাকা সবাই ফেরত পাবে। কিন্তু ডিস্ট্রিবিউটররা এই কালপিট কারা, বিনিগের টাকা ফেরত পাওয়ার জন্য বাধা কারা, এটা কিন্তু চিনে রাখছে। আজকে একটু জিনিস চিন্তা করে দেখেন, যদি এই যে বোর্ডের পক্ষ থেকে জনাব রফিকুল আমিনকে, আলহাজ মোহাম্মদ হোসেনকে, ওনাদেরকে বোর্ড থেকে বাদ না দেওয়া হইতো, আজকে এই যে 173/22 যে হাইকোর্ট থেকে যে আদেশ আসছে, এই আদেশের বলে জনাব রফিকুল আমিন, আলহাজ মোহাম্মদ হোসেন সরাসরি এই বোর্ডে এমডি এবং চেয়ারম্যান থাকা অবস্থায় তারা কিন্তু এই বিনিয়োগকারীদের সমস্যা সমাধান করার জন্য কাজ করতে পারত। এবং এই রায়ের মধ্যে আপনারা সকলেই জানেন একটা জিনিস লেখাও আছে এরকম, যে চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করা হয়েছে যে এই কোম্পানি কার্যক্রম পরিচালনা করার জন্য বর্তমান এমডি, অর্থাৎ বর্তমান এমডি রফিকুল আমিন স্যার, অবলিক দেওয়া আছে সিইও অথবা নতুন ব্যবস্থাপনা পরিচালক অবলিক সিইও নিয়োগ দিয়ে কোম্পানি কার্যক্রম আগানোর জন্য নির্দেশন প্রদান করা হয়েছে চেয়ারম্যানকে। তাহলে এই জায়গা থেকে জনাব রফিকুল আমিনকে অনায়াসে এখানে এমডিসি হিসাবে পদায়ন করা কোনো আইনি কোনো সমস্যা নেই। এটা 173/22 মধ্যে রায়ের মধ্যে আছে। আর সেই জায়গায় বিনিয়োগকারী যেন টাকা পয়সা ফেরত না পায়, এই ষড়যন্ত্র করে ওনাকে এটার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যাতে এই সমস্যার সমাধান না হয়। কারণ উনি মাল্টিপারপাসে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই, সম্পদগুলো এখনো হাতে আসেনি, তারপরে উনি কার্যক্রমকে নিয়ে কি বসে আছেন? নাই। অলরেডি অধিদপ্তর থেকে নির্বাচিত কমিটি আনার ব্যাপারে কাজ করেছেন, এবং নির্বাচিত কমিটির মাধ্যমে সরাসরি সম্পদগুলা হাতে নেওয়ার জন্য এবং অডিটগুলা করার জন্য, অ্যাকাউন্টস প্রিপেয়ার করার জন্য, এজিএম করার জন্য হালনাগাদ থেকে শুরু করে সমস্ত কার্যক্রম থেকে মাল্টিপারপাসের কতটুকু সক্রিয়ভাবে কাজ করছে। আর বলেন তো দেখি, ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষ থেকে এই যে বোর্ড 173/22, এই 22-এর আজকে বোর্ড মিটিং হয় না কয় মাস? 4-5 মাস উপর হয়ে গেছে আজকে বোর্ড মিটিং হয় না। কারণ কি? আজকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই যে আজকে যদি প্রশ্ন থাকে, এই আজকে এখন কেন বোর্ড মিটিং হচ্ছে না? এককভাবে কোম্পানি কার্যক্রমের জন্য এককভাবে সিদ্ধান্ত নিয়ে এখন কাজগুলা করে যাচ্ছে। আরেক পলাতক যে পালায়া গেছে ফেসিস সরকারের প্রশান্ত কুমার বড়ুয়া, যার অফিস করার কথা হচ্ছে আলিস সেন্টারে বসে, বাট সে পালায়া গেছে। এই 4টা কারণে যদি আমরা বলি মোটা দাগে, এই 4টা কারণে বিশেষ করে বিনিয়োগকারীদের টাকা পয়সা ফেরত পাচ্ছে না। নাম্বার 1 হচ্ছে আদালত থেকে কোনো নির্দেশনা আসে নাই, দেয়নি। 2 নাম্বার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়নি। 3 নাম্বার হচ্ছে সম্পদ বুঝিয়ে দেওয়া হয়নি। 4 নাম্বার ডেস্টিনি কিছু কালপ্রিট, কিছু গাদ্দার, কিছু নিমক হারাম এই বিনিয়োগের টাকা যেন রফিকুল আমিন ফেরত না দিতে পারে, সকল জায়গায় পদে পদে বৈশাখীর ব্যাপারটা দেখেন, বৈশাখী টেলিভিশন কি কাজ করেছে, এই কাজগুলা করে যাচ্ছে। এই 4টা কারণে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া বিলম্ব হচ্ছে। তার মানে এই না যে বসে থাকবে বা টাকা পাবে না, অবশ্যই ফেরত পাবে। তবে এইটা আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদের মূল্য বাড়ছে, সেই হিসাবে বিনিয়োগকারীদের
চিন্তা করার কোনো কারণ নাই। ইনশাল্লাহ রফিকুল আমিন যেহেতু বেঁচে আছেন, সুস্থ আছেন এবং উনি যেহেতু বের হয়েছেন, আপনাদের বিনিয়োগের টাকা অবশ্যই ফেরত পাবেন। উমর ফারুক প্রশ্ন করেছেন, তারা প্রাণ আরএফএল এর সাথে চুক্তি করেছে। ভাই আমি একটা উদাহরণ বলি, আমার বাজারে প্রাণ, আরএফএল, সিঙ্গার, বাটারফ্লাই, তোশিবা যা আছে সকল কিছুর সাথে চুক্তি করেছিল, কিন্তু বিকাশ, নগদ, রকেট মনে নাই আপনাদের? এখন তো প্রতিষ্ঠানই বন্ধ, চুক্তি কোনোটা বাদ রাখে নাই, কিন্তু আমার বাজারে গিয়া সকল কিছুই বন্ধ, এখন প্রতিষ্ঠানই বন্ধ। এখন ওখানে যারা মালিক পক্ষ ছিল তারাই টাকা পাচ্ছে কিনা সন্দেহ আছে। মঞ্জু শাহ আমার সাথে মেসে থাকতো, আমি বলে দিই আপনাদেরকে, মঞ্জু শাহ আমাকে গিয়ে বলতো যে আজকে জিডি করে আসছি থানার মধ্যে, পল্টন থানার মধ্যে, আমার এই টাকা নেওয়ার জন্য, এই যে কি বলে শেয়ার হোল্ডার টাকা নেওয়ার জন্য। উনি নাকি শেয়ার হোল্ডার ছিল, এটা মঞ্জু শাহের মুখের কথা, ব্রাহ্মণবাড়িয়ার। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটার মধ্যে দেখেন প্রতিটা পদে বৈশাখীতে দেখেন তারা কি ঝামেলাটা করেছে। আমজনগণ পার্টির ব্যাপারে দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যাপারে দেখেন, এই মাল্টিপারপাসের ব্যাপারে অধিদপ্তরকে তারা গিয়ে এমন কোনো কাজ নেই যেটা তারা করার চেষ্টা বাকি রাখছে। মেজবাগে মামলা করেছে, এই কমিটি যেন অনুমোদন না দেওয়া হয়। একটু চিন্তা করে দেখেন। আর এই বুরহান সুটটা তো সারাক্ষণ ফেসবুকে মানে গালিগালাজ করে যাচ্ছে আর বলেই যাচ্ছে, বলছে জনাব রফিকুল আমিন কক্সবাজার হোটেল থেকে নাকি 40 লক্ষ টাকা কিনছে, আর 8 কোটি না কয় কোটি টাকা নাকি করেন দেখেন রফিকুল আমিন নাকি মেরে গেছে, আনন্দচন্দ্র সিনেমা হল থেকে মেরে গেছে, বলছে না? বলছে, কিন্তু ডিস্ট্রিবিউটর এগুলো বিশ্বাস করে না। কিন্তু বাইরের মানুষ তো এটার মধ্যে অনেক সময় চিন্তা ভাবনা করবে যে আসলে কি সত্যিকার অর্থে কি এগুলো হচ্ছে। কারণ এই বিশ্বাস যদি রফিকুল আমিনের প্রতি না থাকতো, তাহলে এত এত বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক এখনো কেন তারা আশা মানে আগ্রহ নিয়ে বসে আছে, এখনো কেন রফিকুল আমিনকে ডাকলেই তার আগে আসে। দেখেন তো তারা এই যে প্রতিষ্ঠাবার্ষিকী করেছে, আমি এই কথাটা এর আগে বলেছিলাম, 2024 সালে প্রতিষ্ঠাবার্ষিকী করেছে না, 25 সালে কোথায় করেছে মনে আছে? ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনেক বড় করে প্রোগ্রাম করেছিল। এই বছর তো আপনার স্টেটমেন্ট আউট করেছে, ব্যবসা চালু করেছে, তাহলে এই বছর কি প্রোগ্রাম আরো বড় হওয়ার কথা? ওই জায়গার থেকে আইসা করছে কোথায়? কচি কাছায়। মানুষের হয় প্রমোশন, হয়েছে কি ডিমোশন। আরেকটা মজার বিষয় বলি, এতই যে পাওয়ার, এতই যে মানে চেয়ারম্যান সহ যে 173 দেখানো হচ্ছে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ফেসিস্ট সরকার ক্ষমতায় ছিল, এই প্রশান্ত বড়ুয়া কি চেয়ারম্যান ছিল না? সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে নির্বাচিত বোর্ডের মধ্যে আসছিল। তখন কি ডেস্টিনি 2000 লিমিটেড একটা অ্যাকাউন্ট খুলতে পারছে? মাল্টিপারপাস বাদ দিলাম, টি প্লান্টেশন বাদ দিলাম, এভাবে গল্প করে যে ডেস্টিনি 2000 লিমিটেড নামে কোনো মামলা নাই। আর ভাই মামলা নাই মানলাম, তাহলে ডেস্টিনি 2000 লিমিটেড অ্যাকাউন্টগুলো কেন খুলতে পারলো না? ডেস্টিনি নামে তো মামলা নেই। আওয়ামী লীগের লোকও তাদের খাতে ছিল, ডেস্টিনি নামে মামলাও নেই, তাহলে এই ডেস্টিনি নামে যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো কি অবমুক্ত করতে পারছে? অ্যাকাউন্টগুলো কি খুলতে পারছে? এই 22 থেকে 25 সাল পর্যন্ত, এখন তো 26 সালে, 22 থেকে 26 সাল পর্যন্ত এই 4 বছরে ডেস্টিনি ব্যাংক অ্যাকাউন্ট, সম্পদ অবমুক্ত করা কোনো একটা করতে পারছে? লাইসেন্স একটাও আনতে পারে নাই, একটাও করতে পারে নাই। কাজেই শুধু আওয়াজেই পাকিস্তান। কারণ এই কাজগুলা, এই সমস্যা সমাধানগুলা রফিকুল আমিনকেই করতে হবে, রফিকুল আমিনের মাধ্যমেই সম্ভব, এবং বিনিয়োগকারীরা এইটাই বিশ্বাস করে। কাজেই আপনাদেরকে আজকে রমজান মাস, আজকে আর বললাম না, বাধাগুলা কোন জায়গার মধ্যে আপনাদের বলে ফেললাম। আপনারা যারা যারা আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা চেষ্টা করব এই রমজান মাসে অল্প অল্প সময় করে আপনাদের কাছে সাথে ভালো কিছু নিউজ দেওয়ার জন্য। আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো ইভেন্ট আছে, অনেক গুরুত্বপূর্ণ মিটিং প্রোগ্রাম আছে, আপনাদেরকে জানাবো। আপনারা একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা নিয়মিত জানানোর চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকুন সবাই। আজকে এই পর্যন্তই। আগামী প্রোগ্রামে আপনাদের সাথে, আজকে অনেক প্রশ্ন আসছিল, প্রশ্ন উত্তরগুলো দিতে পারলাম না, আমরা আপনাদেরকে পরবর্তী সময় প্রশ্ন উত্তর দিব। আজ এই পর্যন্তই।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দৈনিক ডেস্টিনি ফেসবুক পেজটাতে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটি আছে, সেটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন, সঠিক তথ্যটুকু দেওয়ার চেষ্টা করবেন। আমরা বিশ্বাস করি সামনে আরও সঠিক সংবাদ, সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকুন সবার, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।